আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার ভূত আড্ডায় আপনাদের পাঠানো সেরা সেরা ঘটনা থেকে আপনাদের সত্যি ভয়ের অভিজ্ঞতা জানাতে। তো আজকের আমাদের চ্যানেলে থাকছে নতুন সব ভয়ের ঘটনা, আপনাদের মাধ্যমে শেয়ার করা কিছু ঘটনা। আমাদের এই চ্যানেলে নিয়মিত ভৌতিক ঘটনা আপলোড করা হয়। আমরা যারা ভৌতিক গল্প শুনতে ইচ্ছুক, ভূতের গল্প শুনতে যারা খুব ভালোবাসি এবং এমন একটা প্ল্যাটফর্ম করছি যেখানে আমরা নিজেরা ভূতের গল্প বলে শেয়ার করতে পারবো, তো আপনাদের জন্য আমরা হাজির হয়েছি এমআর ভূত আড্ডায়। তো আমাদেরকে আপনারা আপনাদের জানানো বা আপনার জানা প্রিয় ঘটনা থাকলে সরাসরি আমাদের ইমেল করে ঘটনাটি লিখে অথবা টাইপ করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেলের অ্যাড্রেস হচ্ছে mr.bhootadda@gmail.com, which is mr.bhootadda@gmail.com. আমাদের এই জিমেল অ্যাড্রেসে আপনি আপনার ঘটনাটি লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনার পাঠানো ঘটনাটি পড়ে শোনাবো, অথবা যদি চান আমরা আমাদের নিজেদের মতো করে শোনাতে, সেটাও আমরা শুনিয়ে দেব। তো আজকে আমাদের গল্পের কিছু ঝুড়ি থেকে আপনাদের মাঝে আমরা শেয়ার করছি নতুন কিছু ঘটনা। তো আশা করছি আপনারা আমাদের ভয়ের ঘটনাগুলো উপভোগ করবেন এবং আপনাদের প্রিয়জনের সাথে আমাদের চ্যানেলটি ঘটনাগুলো শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলের ডেসক্রিপশন লিঙ্কসে থাকছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, চাইলে সেখানেও ফলো দিয়ে রাখতে পারেন। তো চলুন শুরু করছি আজকে ঘটনা। সো প্রিয় লিসেনার্স, ঘটনাটি শেয়ার করার আগে আপনাদেরকে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন কোনো এপিসোড আসলে আপনারা সেটা মিস না করে থাকেন। তো চলুন শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনাটি আমরা পেয়েছি আমাদের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার এক ভাইয়ের কাছ থেকে। তিনি ওনার নামটা শেয়ার করতে মানা করেছেন, তাই আমরা করছি না। তো ঘটনাটা মূলত আমরা না বোঝার স্বার্থে ভাইয়ের নাম দিচ্ছি শহীদ। তো শহীদ ভাইয়ের মায়ের ঘটনা। তো ওনার মারা ছিল দু বোন। তখন তো প্রায় 1980-90 দশকের সময়কার কথা। তো তার মারা যখন দুই বোন ছিল, তখন তাদের দুই বোনের ভিতরে তার মা ছিল বড় এবং তার খালা ছিল ছোট। তো এমন একটা সময় গ্রামে বৃষ্টিমুখর একটা সময় চলছিল। গ্রামের পরিবেশে বৃষ্টিমুখর একটা বিকেল কেমন হয় আমরা সবাই মোটামুটি আন্দাজ করতে পারতেছি। তার ছোট বোন বায়না ধরলো, চলো দিদি আমরা আমাদের বিল থেকে শাপলা তুলে নিয়ে আসে খাবো। তো ওনাদের বিলটা ছিল মূলত ওনাদের বাড়ি থেকে প্রায় 1.5-2 কিলো দূরের মতো। তো সময়টা আসলে বিকালও না, আবার দুপুরও না, এরকম একটা সময়। তো ছোট বোনের কথা শুনে বড় বোন বলল, মানে শহীদ ভাইয়ের মা বলল যে ঠিক আছে চল, যাবি তো, কিন্তু তাড়াতাড়ি ফেরত আসতে হবে, নাইলে বাবা জানতে পারলে খুব বকা দিবে কিন্তু। তো ছোট বোন বড় বোনের কাছ থেকে এই কথা শোনার পরে বললো যে আচ্ছা দিদি ঠিক আছে চলো আমরা যাই, আমরা তাড়াতাড়ি ফেরত আসবো। তো দুই বোন দুপুরে খাবার দাবার শেষ করে যখন বিলের পথে হাঁটা দিল, হাঁটা দিতে দিতেই তারা একটা সময় গিয়ে বিলের পাড়ে গিয়ে পৌঁছালো। বিলেই তাদের গ্রামের কিছু নৌকা ছিল। তো থাকে না, আমরা তো সবাই কম বেশি জানি যে বিলে বা ছোট খাল বিলে নদীর পাশে অনেকে নৌকা বেঁধে রাখে বিভিন্ন কাজ করার জন্য। তো এরকমই গ্রামের কিছু মানুষের কিছু নৌকা বাঁধা ছিল, হতে পারে 2-3টার মতো। তো বড় বোন বলল আচ্ছা চল আমরা এই নৌকাটা নিয়ে আমরা বিলের ভিতরে যাই, গিয়ে শাপলা তুলে নিয়ে আসি। তখন বড় বোন বলল আচ্ছা আমি বইটা চালাই, তুই ধীরে ধীরে হাতের কাছে যে শাপলাগুলো পাবি সুন্দর করে তুলে নিবি। ছোট বোন তো মহা খুশি
খুশিতে বললো আচ্ছা ঠিক আছে তুমি নৌকা চালাও তখন। তো এক পর্যায়ে বড় বোন নৌকা চালাচ্ছিল। নৌকা যখন বৈঠা দিচ্ছিল, বৈঠা নিয়ে চালাতে চালাতে তখন তারা এক পর্যায়ে বিলের কিছুটা মাঝামাঝি পর্যায়ে আসে। তো ছোট বোন খুশিতে যখন শাপলা তুলছিল, তখন হঠাৎ করে ছোট বোন লক্ষ্য করে যে আশেপাশে শাপলার কলিও আছে অনেকগুলো। তো সে তার বড় বোনকে বললো যে দিদি তুমি নৌকাটা একটু এই কলি, যেখানে বেশি শাপলার কলি, তুমি একটু ওইদিকে নিয়ে যাও। তো এই কথা শুনে বড় বোন বৈঠা দিয়ে নৌকাটা একটু যেখানে বেশি শাপলার ফুল বা শাপলার কলি আছে সেখানে নিয়ে যাচ্ছিল। তো সেখানে নৌকাটা দাঁড় করিয়ে বিলের মাঝে, কিন্তু বিলের মাঝে দাঁড় করিয়ে তখন বড় বোন ছোট বোনকে বলছে আচ্ছা তুই শাপলা কলিগুলো তোল, আমি নৌকাটা দাঁড় করিয়ে রাখি। তো এদিকে কিন্তু একটা বিষয় হয়েছিল যে বড় বোন কিন্তু নৌকার মানে এক কর্নারে বসেছিল এভাবে যে নৌকার একটা মাথায় সে কিন্তু সামনের দিক হয়ে বসেছিল, আর ছোট বোন বসেছিল পিছনের দিকে, নৌকার পিছনের দিকে, কিন্তু বড় বোনের পিছন বরাবর মুখ দিয়ে বসেছিল। তো শাপলা যখন তুলছিল, হঠাৎ করে ছোট বোনটা খেয়াল করে যে বিলের কিছুটা দূর থেকে পানি একটা চক্রাকারের মতো একটা বা ঢেউয়ের মতো একটা নড়াচড়া শুরু করে দিয়েছে। তো এটা প্রথমে সে আমলে নেয়নি, সে শাপলাই তুলছিল। এদিকে বড় বোন বলছিল কিরে তোর হলো, চল আমরা তাড়াতাড়ি চলে যাব। তো এর ভিতরেই ছোট বোন খেয়াল করলো যে কেমন যেন নদীর ওই বিলের ওই পাশটা পানির ঢেউটা কেমন যেন ফুলে ফুলে উঠছে, ধীরে 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 ধীরে, ক্রমান্বয়ে না, একেবারে বেশি না, মানে ফুলে উঠছে এরকম একটা ভাব বোঝা যাচ্ছে। ছোট বোন করলো কি যে শাপলা কলি তুলতে তুলতে খাচ্ছিল আর ওই দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে থাকতে সে খেয়াল করছে সে দূরের এই পানিটা উঁচু হয়ে মানে ঢেউয়ের মতো হয়ে তাদের দিকে ধীরে ধীরে আগায় আসতেছে। এটা দেখে ছোট বোন হঠাৎ করে বড় বোনকে চিৎকার করে বললো যে দিদি দিদি তাড়াতাড়ি নৌকাটা চালা, তাড়াতাড়ি নৌকাটা চালা, পিছন থেকে আমাদের বিপদ বিপদ, পানির ঢেউ আসতেছে, এত বড় পানির ঢেউ তো আমরা কখনো দেখিনি, তাড়াতাড়ি নৌকা চালা। তো বড় বোন করলো কি, মানে শহীদ ভাইয়ের মা করলো কি যে ছোট বোনের এই কথা শুনে পিছনে তাকায়, পিছনে তাকিয়ে দেখি হ্যাঁ অনেক বড় ঢেউ, এরকম ঢেউ তো সে জীবনেও দেখেনি, হঠাৎ এই বিলের ভিতরে এত বড় ঢেউ কীভাবে আসলো। তো তখন তার বড় বোন মানে শহীদ ভাইয়ের মা তো ছোট বোনের চাইতে বড় স্বাভাবিকভাবেই, তো যেহেতু গ্রামে থাকে তার মাথায় একটা কথা কাজ করলো যে এইটা যেহেতু আমরা এই টাইমে বিকেলবেলা বা ভর দুপুরও না, এই টাইমে আমরা বিলের মাঝখানে এসেছি চাপড়া তুলতে, কেউ নেই, তাহলে হতে পারে এটা কোনো অলৌকিক কিছু যেটা তাদের নৌকাকে ডুবিয়ে দিতে পারে, এমনকি তাদের দুজনকে বিলের ভিতর টেনেও নিয়ে যেতে পারে। তো এই কথা ভাবতে ভাবতেই তার বোন করলো কি বৈঠা দিয়ে জোরে নৌকা চালানো শুরু করলো। এইদিকে জোরে বৈঠা দিয়ে চালাচ্ছে, বৈঠা মারছে, নৌকা যাচ্ছে যাচ্ছে, পিছন থেকে ওর ছোট বোন বারবার চিৎকার করছে যে দিদি জোরে চালাও জোরে চালাও, আমাদের পিছনে কিন্তু পানির ঢেউটা চলে আসলো আমাদের ধরলো, এইভাবে করে চিৎকার করতেছিল। তো অ্যাজ ইউজুয়াল আমরা তো সবাই বুঝতে পারছি যে এই মুহূর্তে মানুষের অনুভূতিটা কেমন, একমাত্র যারা এরকম সমস্যায় পড়বে তারাই কিন্তু বুঝতে পারবে। তো প্রিয় লিসেনার্স, এই কথা যখন তার ছোট বোন বলছিল তখন বড় বোন মানে শহীদ ভাইয়ের আম্মা বৈঠা এমন দ্রুত চালানো শুরু করেছে যে খুব শীঘ্রই বিলের পাড়ে চলে আসে এবং লাফ দিয়ে দুজনে নেমে পড়ে, এবং হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখে যে পানির ঢেউটা এই নৌকার কাছে এসেই তখন আবার বিলের পানির সাথে সমান হয়ে মিশে গেল, এবং এমনভাবে মিশে গেল যে ওখানে তাকালে কেউ বুঝতেই পারবে না যে ওখানে কোনো বড় ঢেউ এসেছিল,
পানির কোনো নড়াচড়াও নেই, এরকম একটা অবস্থা। মানে আমরা বুঝতে পারি না যে নৌকা চালালে নৌকার ঢেউ কেমন হয়, আর বড় একটা ঢেউ আসলে এটা পানির তরঙ্গ বা পানির নাড়াচাড়া কেমন হয় এটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি। তো বড় বোন কিন্তু এটা বুঝতে পারলো এবং ছোট বোনও বুঝতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো যে যাক বাবা বেঁচে গেছে, আর কখনো এইভাবে এই সময় আমরা আসবো না। তো তারা আস্তে আস্তে নিজেদের ভিতরে বলল যে এই ঘটনা কিন্তু বাবা মাকে বলা যাবে না, একেতেই আমরা তাদের না বলে চলে আসছি, আর বিলে কেউ নাই, যদি শুনতে পারে আমাদের আর ঘর থেকে বাইরে বেরোতে দেবে না। তো কালের বিবর্তনে আসলে সময়ের পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা ধামাচাপায় পড়ে গিয়েছিল, কিন্তু এই সাম্প্রতিক কিছু সময়ে এসে শহীদ ভাই তার মাকে হঠাৎ করে একদিন জিজ্ঞেস করলো গল্পের ছলে যে মা তোমার কাছে কোনো ঘটনা আছে কিনা। তো তার মা তখন তাকে এই ঘটনাটা শেয়ার করে। তো আজও তারা বুঝতে পারেনি যে এটা আসলে কী ছিল, এই ঢেউটা কিসের, তাদের পিছনে কোনো অশরীরী লেগেছিল কিনা, তারা করছিল কিনা, বা এটা আসলেই বিলের ঢেউ ছিল কিনা, এটা তাদের মনে অনেক প্রশ্ন রেখে যায়। তো এই ছিল ঘটনা, প্রিয় লিসেনার্স। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনার জানা বা আপনার পরিবারের জানা সেরা কোনো ঘটনা থাকলে সেটা আমাদের ইমেল করে পাঠিয়ে দিন। আপনি যদি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই বা ভয়েস রেকর্ড প্লে করে সবাইকে শোনাই, তাহলে সেটা ইমেলের শুরুতেই জানিয়ে দিবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে mrbhutadda@gmail.com। আমাদের ডেসক্রিপশন লিঙ্কেও ইমেল আইডিটা দেওয়া আছে, আপনারা দেখে প্রয়োজনে সেখান থেকে সরাসরি ইমেলে গিয়ে আপনারা টাইপ করে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। তো এই ঘটনাটা এখানেই শেষ হচ্ছে, ধন্যবাদ। চলে যাচ্ছি আমরা পরের ঘটনাতে। প্রিয় লিসেনার্স, আমরা আবারও ফিরে আসলাম প্রথম ঘটনা শেষে। তো এখন আপনাদের আরেকটি গল্প ঘটনা শোনার আমন্ত্রণ জানাচ্ছি। চলুন দেরি না করে শুরু করা যাক। এখন এই দ্বিতীয় ঘটনাটি শেয়ার করেছে আমাদেরই এক পরিচিত ভাই, নাম তার জনি, যিনি নওগাঁ জেলার কোনো একটা এলাকায় থাকে। তো ঘটনাটি তিনি চেয়েছেন যে তার মতো করে পড়ে শোনানোর জন্য। আমি তার মতো করে পড়ে শোনানোর চেষ্টা করছি। ঘটনাটির নাম দিয়েছেন তিনি দাদুর মুখে শোনা সত্যি কাহিনী। আজ যে গল্পটি বলছি এটা আমার দাদুর মুখে শোনা। দাদু মানে আমার মায়ের মামা। গ্রামের সবাই তাকে চিনত ঝন্টু জেলে নামে। ছোটবেলা থেকেই দাদু ছিলেন ডানপিটে সহকার। পড়াশোনায় মন ছিল না বললেই চলে। বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘোরাঘুরি আর মাছ ধরা এই ছিল তার নেশা। বিশেষ করে মাছ ধরা ছিল তার প্রাণের চেয়েও প্রিয়। সে নেশায় একসময় তার পেশা হয়ে দাঁড়ায়। পড়াশোনা না করায় চাকরি হয়নি, ব্যবসাতেও মন বসেনি। শেষমেশ তার ভাগের 3 বিঘা জমিতে একটি বড় পুকুর খনন করে দেওয়া হলো। সেখানেই শুরু হলো মাছ চাষ। পুকুরের পাড়ে ছোট্ট একটি ঘর বানানো হলো রাতে পাহারা দেওয়ার জন্য, কারণ মাছ চুরি তখন গ্রামের খুব সাধারণ ঘটনা ছিল। দাদু রাতে বাড়িতে খেয়ে প্রায় 10 থেকে 11টার দিকে পুকুর পাড়ে ঘরে যেতেন। মাঝে মাঝে গভীর রাতে টর্চ হাতে চারপাশে টহল দিতেন, তারপর আবার শুয়ে পড়তেন। তেমনই একদিনের ঘটনা। সামনে গ্রামে মেলা বসবে। মেলার সময় বড় মাছের চাহিদা বেশি থাকে, তাই পুকুরে কিছু বড় বড় মাছ রাখা হয়েছিল। এই সময় চুরিও বেশি হয়, তাই সেদিন দাদু একটু বেশি সতর্ক ছিলেন। রাতে খাওয়া দাওয়া করে এসে শুয়েছেন ঠিকই, কিন্তু চোখে ঘুম আসছিল না। অনেক চেষ্টা করে শেষমেশ ঘুম এসে গেল। গভীর রাতে তিনি হঠাৎ শুনতে পেলেন ঝাপাত ঝাপাত একটা শব্দ, স্পষ্ট শব্দ, যেন কেউ পুকুরে জাল ফেলছে। দাদুর ঘুম এক লহমায় উড়ে গেল। তিনি ধর্মর করে উঠে টর্চ হাতে বাইরে বের হলেন। চারদিকে আলো ফেললেন। পুকুরের 3 দিকে পরিষ্কার দেখা যাচ্ছে। চতুর্থ দিকে ছিল ঘন বাঁশঝাড়।
যেখানে দিনের বেলাতে মানুষ ঢুকতে ভয় পায়। কিন্তু আশ্চর্য, কোথাও কেউ নেই। পানি শান্ত, বাতাস নেই, মানুষের কোনো শব্দ নেই। দাদু কিছুক্ষণ চারপাশে ঘুরলেন। কারো পায়ের শব্দ নেই, দৌড়ে পালানোর চিহ্নও নেই, যেন কিছুই ঘটেনি। তিনি ভাবলেন হয়তো ভুল শুনছেন, হয়তো ঘুমের ঘোরে কানে ভুল শব্দ এসেছে। এই ভেবে আবার ঘরে ফিরে এলেন, কিন্তু এবার আর শুয়ে পড়লেন না, কান খাড়া করে বসে রইলেন। কিছুক্ষণ নীরবতা, তারপর আবার ঝপাত ঝপাত। এবার আগের চেয়েও স্পষ্ট। দাদুর শরীর দিয়ে কাঁপন বয়ে গেল। এত স্পষ্ট জল ফেলার শব্দ। তিনি ধীরে ধীরে দরজা খুলে বাইরে এলেন। টর্চ জ্বালাতেই দেখলেন পুকুরের মাঝখানে যেন পানির উপর ঢেউয়ের গোল ঘূর্ণি উঠছে, যেন কেউ জাল টেনে তুলছে, কিন্তু সেখানে কেউ নেই। দাদু এবার সাহস করে পুকুরের পাড় ঘেঁষে এগোলেন। ঠিক তখনই বাজারের দিক থেকে হালকা শো শো শব্দ এলো। বাতাস নেই, অথচ বাঁশগুলো কাঁপছে। হঠাৎ পুকুরের পানির মাঝখানে একটা বড় ঢেউ উঠল, যেন বিশাল কোনো মাছ লাফ দিল। কিন্তু সেই শব্দের সঙ্গে অদ্ভুত এক হাসির মতো আওয়াজ মিশেছিল, চাপা, ফিসফিসে, মানুষের না, আবার পুরোপুরি অমানুষও না। দাদুর বুক ধড়ফড় করতে লাগলো। জীবনে অনেক রাত কাটিয়েছেন পুকুর পাড়ে, কিন্তু এমন অভিজ্ঞতা কখনো হয়নি। তিনি সাহস করে বললেন, কে ওখানে? মানুষ হলে সামনে আয়। কোনো উত্তর নেই, শুধু পুকুর পাড়ে পানি ধীরে ধীরে শান্ত হয়ে গেল। ভাত ঝাড়ু থেমে গেল। দাদু আর এগোলেন না, ধীরে ধীরে ঘরে ফিরে দরজা বন্ধ করে দিলেন। সারা রাত আর চোখে ঘুম আসেনি। ভোর হতেই তিনি পুকুরে গিয়ে দেখলেন পানির উপর কোনো জালের চিহ্ন নেই, মাছও নেই, সব ঠিকঠাক আছে। সেদিনের পর থেকে দাদু আর কখনো গভীর রাতে একা টহল দেননি। গ্রামের বয়স্করা শুনে বলেছিলেন কিছু জায়গায় নাকি জলবাসী থাকে, বিশেষ করে যেখানে পুকুর পাড়, বাঁশঝাড়া, নির্জনতা, সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। দাদু আজও বলতেন মাছ চুরি হলে ধরা পড়ে, কিন্তু সেদিন যা ছিল সেটা মানুষ না। আজও যখন গ্রামের সেই পুকুরের কথা মনে পড়ে, বাচ্চাদের দিকে তাকালে গাও শিউরে ওঠে। সত্যি কি জাল ফেলেছিল, নাকি অদৃশ্য কেউ তার মাছ পাহারা দিচ্ছিল? এই ছিল তার ঘটনা। এখনকার মতো দ্বিতীয় ঘটনাটা এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, আজকে ঘটনাটা কেমন লাগলো দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনার জানার সেরা ঘটনা আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে mr.2ঘন্টা@gmail.com। আপনারা যদি নিয়মিত আমাদের ঘটনা শুনতে চান বা আপনাদের পাঠানো ঘটনা যদি চান আমরা পুরো শোনাই, তাহলে দেরি না করে এখনই টাইপ করে বা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর এটা ছিল আমাদের প্রথম এপিসোড। কেমন লাগলো আমাদের জানাবেন। আপনাদের সাড়া পেলে আমরা পরবর্তীতে আবারও নতুন কোনো এপিসোড নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।